গঙ্গার রান্না করা খাবার নষ্ট করলে অর্জুনের বৌদিকে উচিত শিক্ষা দেয় গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে গঙ্গাকে নিয়ে অর্জুন বাড়িতে এলে তখন তখন অর্জুনের সৎমা বলতে থাকে, আমি আমি এই মেয়েকে কিছুতেই বরণ করব না, এই মেয়েকে আমি কিছুতেই বরণ করতে পারবো না, তাই আমি একে বরণ করার কোনো প্রশ্নই ওঠে না। এই কথা শুনে মেজমা বলতে থাকে, ছোট, তুই এভাবে বলছিস কেন? তুই তো ওকে বরণ করে নিলেই নিতে পারিস। তবে তবে এরকম করে বলার কি আছে? তখনই দেখা যায় অর্জুনের সৎমা বলতে থাকে, আমি চাইলে এখনই এই প্রদীপের শিখাটা নিভিয়ে দিতে পারি। এই প্রদীপের শিখাটা কোনোভাবে আর জ্বলবে না, কারণ এই মেয়েটা অপয়া। এই প্রদীপের শিখা যদি নিভে যায় তবে বোঝা যাবে এই মেয়েটা কতটা অপয়া। এ কথা শুনে দেখা যায় যখনই অর্জুনের মা প্রদীপে ফু দেবে, ঠিক তখনই গঙ্গা প্রদীপটা ধরে ফেলে আর বলতে থাকে, এই আগুন আমি কখনো নিভতে দেব না। আমি সবসময় এই বাড়িকে রক্ষা করে যাব। এ বাড়িতে কখনো অশুভ আত্মা প্রবেশ করতে দেব না। এ বাড়িতে কেউ কখনো কোনো অমঙ্গল করতে পারবে না। তখন এই কথা শুনে দেখা যায় অর্জুনের মা বলতে থাকে, ও তাই, তুমি সবসময় বাড়িতে প্রোটেক্ট করবে? তখন গঙ্গা বলতে থাকে, হ্যাঁ, আমি প্রোটেক্ট করব। মেজমা বরণডালাটা হাতে নিয়ে নিজেই বরণ করতে শুরু করে। এরপরে মেজমা ছোট মাকে বলতে থাকে, শোন ছোট, তুই যেভাবে মেয়েটাকে অপমান করছিস, ও যদি আজকে প্রদীপের শিখাটা না ধরে ফেলতো তবে তবে তো এবারের ঘোর অমঙ্গল হতো। তুই কেন এই প্রদীপের শিখাটা নিভিয়ে দিতে চাইছিলি বলতো? তখন দেখা যায় এই বলে মেঝুমা গঙ্গা ও অর্জুনকে বরণ করতে থাকে। এরপরে দেখা যায় গঙ্গা বলতে থাকে, মেঝুমা, তুমি তুমি কখনো চিন্তা করবে না। আমি এই বাড়ির জন্য যত দূর করতে হয় আমি এই বাড়ির জন্য করব। আমি এই বাড়িকে সবসময় রক্ষা করবো, এই বাড়ির কখনো কোনো ক্ষতি হতে দেব না। এরপরে দেখা যায় তখন মেঝুমা বলতে থাকে, আমি জানি গঙ্গা, তুই সবটা রক্ষা করতে পারবি। তোর থেকে কেউ কখনো এরকম করে এ বাড়ির কোনো ক্ষতি করতে পারবে না। এ বাড়িটা তোর বাড়ি, তোর তোর নিজেরও বাড়ি। যেমন যেমন অর্জুনের বাড়ি, এটা আজ থেকে তোরও বাড়ি, তাই এ বাড়ির সকল দায়িত্ব তোর ওপর। তখন গঙ্গা বলতে থাকে, তোমরা নিশ্চিন্তে নিশ্চিন্তে থাকতে পারো, আমি কখনোই বাড়ির অমঙ্গল হতে দেব না। এই বলে দুধে আলতায় পা চড়িয়ে গঙ্গা বাড়িতে প্রবেশ করে। এদিকে দেখা যায় অর্জুনের বৌদি বলতে থাকে, এসব ব্যাকডেটেড জিনিসপত্র আর দেখতে ইচ্ছে করছে না। তখনই উপালি এসে বলতে থাকে, শোনো শোনো বড় বৌদি, তুমি কি ভেবেছিলে যে তুমি তুমি মাকে এভাবে এভাবে ভুল বোঝাবে? ছোট মাকে তুমি এরকম করে একটা প্রদীপ হাতে দেবে আর ওটা নিভিয়ে দেবে, আর এতে এতে গঙ্গাকে মা ভুল বুঝবে, তাই তো? মা ভাববে যে গঙ্গা অশুভ, গঙ্গা অলক্ষী, তার কারণে ও বাড়িতে ঢোকা মাত্র প্রদীপটা নিভে গেছে। এদিকে দেখা যায় গঙ্গাকে রান্নাঘরে নিয়ে গিয়ে দুধ উতলানো দেখিয়ে বাড়ির ভিতরে এসে বড়দেরকে প্রণাম করতে বলে বড় মা। এরপরে দেখা যায় তখন গঙ্গা জেঠুমনিকে প্রণাম করলে জেঠুমনি বলতে থাকে, গঙ্গা, আমি তোকে তোকে বিশ্বাস করে এই বাড়িতে এনেছি। অর্জুনের দায়িত্বটা কিন্তু আজ থেকে তোর। তখন অর্জুনের বাবা বলতে থাকে, শোনো মা, আজ থেকে কিন্তু অর্জুনের পুরোপুরি দায়িত্ব তোমার কিন্তু দায়িত্বটা বেড়ে গেল। এবার থেকে বাড়ির দায়িত্ব, অর্জুনের দায়িত্ব সবকিছুই কিন্তু তোমাকেই নিতে হবে, তোমাকেই সামলাতে হবে। তখন গঙ্গা বলতে থাকে, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আমি এই দায়িত্ব নিলাম। তখন দেখা যায় এরপরে মেঝুমা বলতে থাকে, প্রত্যেকটা বাড়ির নিয়ম বিয়ের পর আংটি খোঁজা, আর আমাদের বাড়ির নিয়ম বর বউকে কোলে তুলে ঘরে নিয়ে যায়। আর অর্জুন, তুই পারবি তো? তোর ঘর তো দোতলায় কি তুই গঙ্গাকে কোলে তুলে নিতে পারবি? তখন গঙ্গা বলতে থাকে, থাক না এসবের কি দরকার আছে? তখন অর্জুন বলতে থাকে, তাই তো, এসবের কোনো দরকার নেই, এসব রীতি মানার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখা যায় সবাই মিলে অর্জুনকে জোরাজুরি করলে তখন অর্জুন অসহায় হয়ে গঙ্গার দিকে তাকিয়ে থাকে। তখন গঙ্গা বারবার বলতে থাকে, চুপ করো না তোমরা, এসব না করলে কি হবে বলো তো? তখনই অর্জুন গঙ্গাকে কোলে তুলে নেয়। এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপরে গঙ্গাকে কোলে তুলে নিয়ে অর্জুন উপরে নিয়ে যেতে থাকে। তখন গঙ্গা ও অর্জুন দুজনের দিকে এক ধান্দায় তাকিয়ে থাকলে তখন সবাই মিলে বলতে থাকে, কি রে, এই বলছিলি কোলে তুলে নিবি না গঙ্গা, তুই না বলছিলি কোলে উঠবি না, আবার দুজনে দেখছি চোখে ইশারায় অনেক কথা হচ্ছে। এরপরে দেখা যায় এদিকে দেখা যায় মেঘনাদ বলতে থাকে, অনেক অনেক কিছু হয়েছে, অনেক অনেক সহ্য করেছি, আর নয় গঙ্গা, তুমি একটু এখন হেসে নাও, তোমার তোমার হাসির দিন শেষ। এরপরে দেখা যায় অর্জুনের বৌদি মেঘনাথকে বলতে থাকে, মেঘনাথ, তুমি তো দেখছি কোনো কোনো কিছুই করতে পারো না, কথাই বলো তুমি,
তুমি সবকিছু করবে কিন্তু কাজের বেলায় অসলম্বা, তোমার দ্বারাই কিছু হয় না। এ কথা শুনে দেখা যায় মেঘনাথ বলতে থাকে, শোনো, তুমি তুমি বুঝতে পারছো না যে আমি আমি কত দূর কাজ চালিয়ে যাচ্ছি। তুমি তুমি চিন্তা করো না, একবার শুধু অহনাকে আসতে দাও, তারপরে সবকিছু হয়ে যাবে। তখন এদিকে এদিকে অর্জুন অর্জুন গঙ্গাকে কোলে তুলে নিয়ে নিজের ঘরে আসে, আর সেখানে এসে গঙ্গাকে বিছানায় বসিয়ে দেয়। এরপরে গঙ্গাকে বলতে থাকে, গঙ্গা, আজকে রাতটা তুমি এখানেই থাকবে, তুমি তুমি বেরোবে না। আর যদি কোনো কিছু দরকার হয় তুমি পিয়ালি কিংবা কিংবা লালিকে বলতে, ওরা ওরা তোমাকে হেল্প করে দেবে, ওরা নিয়ে এসে দেবে। তাই তাই তুমি এ ঘর থেকে কোনোভাবে বেরোবে না, কারণ আজকে আমাদের কাল রাত্রি। আজকে আজকে যদি তুমি বাড়ির বাইরে যাও তবে কিন্তু সবাই সবাই অনেক বকাবকি করবে, সেটা আমি মেনে নিতে পারবো না। এরপরে এরপরে দেখা যায় লালি ও পিয়ালিকে ডাকতে থাকে অর্জুন অর্জুন বলতে থাকে, পিয়ালি, তুমি ওকে ওকে আমাদের বাড়ির সকল রিচুয়াল বুঝিয়ে দাও। আমি চাই না যে ও ও কোনোভাবে কারো কথা শুনুক। তখন এ কথা শুনে পিয়ালি বলতে থাকে, ঠিক আছে দাদা ভাই, তুমি চিন্তা করো না। এরপরে অর্জুন চলে গেলে তখন তখন লালি বলতে থাকে, আচ্ছা গঙ্গা, তুমি তুমি না অনেক বড় দায়িত্ব পেলে, আমাদের দাদা ভাইটাকে রক্ষা করবে তো, বলো? তখন গঙ্গা বলতে থাকে, হ্যাঁ লালিদি, আমি আমি তোমাদের দাদা ভাইকে রক্ষা করব। তখন তখন লালি বলতে থাকে, জানো, আমাদের দাদা ভাইটা না অনেক শান্ত, কিন্তু কিন্তু তুমি অহনাদির কথা ভেবে চিন্তা করছো, তাই না? অহনাদিকে নিয়ে তুমি ভেবো না, ওই মেয়েটাকে আমরা কেউ পছন্দ করি না। মেয়েটা অনেক বাজে, মেয়েটা অনেক অনেক স্বার্থপর, আমরা বুঝতে পারছি। এরপরে দেখা যায় গঙ্গা বলতে থাকে, কিন্তু কিন্তু তোমার দাদা ভাই তো ওকেই ভালোবাসে, তাই না? তখন তখন লালি বলতে থাকে, হ্যাঁ ভালোবাসে, ভালোবাসতো, কিন্তু এখন বাসে না। এখন যদি ভালোই বাসতো তবে তবে কিছুতেই দাদা ভাই ওকে ছেড়ে তোমাকে বিয়ে করতো না। এরপরে দেখা যায় লালি বলতে থাকে, আমার একটা বাইরে কাজ আছে, কোর্টে যেতে হবে, আমি আসছি। এই বলে লালি চলে যায়। এরপরে পিয়ালি পিয়ালি গঙ্গাকে বলতে থাকে, কিরে গঙ্গা, তুই এভাবে এভাবে চিন্তা করছিস কেন, কাঁদছিস কেন তুই? তখন গঙ্গা বলতে থাকে, পিয়ালি দি, আমার খুব ভয় করছে, আমার মনে হচ্ছে যদি ওই ওই মেম সাহেব চলে আসে, তখন যদি আবার কোনো ঝামেলা হয়। তখন পিয়ালি বলতে থাকে, তুই তুই কিন্তু কোনোভাবে অহনাকে দাদা ভাইয়ের জীবনে আসতে দিবি না, কথা দে গঙ্গা। তুই তুই সবসময় দাদা ভাইকে আগলে রাখবি, আর তুই কথা দে তুই পারবি, কারণ কারণ অহনা বলে মেয়েটি দাদা ভাইকে ভালোবাসে না। ও যদি দাদা ভাইকে ভালোবাসতো তবে দাদা ভাইকে অবশ্যই প্রাধান্য দিত, এভাবে এভাবে দাদা ভাইকে সবসময় কষ্ট দিত না, দূরে সরিয়ে দিতে পারতো না। তখন তখন লালি বলতে থাকে, আমি আমি তোমাকে বলছি, তুমি তুমি কোনোভাবে দাদা ভাইকে ওই অহনার হাতে তুলে দেবে না। এরপরে গঙ্গা বলতে থাকে, তোমরা যে বলছো আমি কোন অধিকারে ওনার থেকে ভালোবাসা চাইবো, উনি কি আমাকে ভালোবাসবে, আমার কি আছে? তখন পিয়ালি বলতে থাকে, শোনো শোনো গঙ্গা, তোমার তোমার এই যে শীতের সিঁদুর, এটাই তোমার আসল, এটার দ্বারাই তুমি দাদা ভাইকে নিজের কাছে আগলে রাখবে, তুমি এটার দ্বারাই দাদা ভাইকে নিজের কাছে বেঁধে রাখবে। এরপরে দেখা যায় এদিকে অহনা অহনা মেঘনাথকে ফোন করে আর বলতে থাকে, কি ব্যাপার মেঘনাথ, তোমার ভাবভঙ্গিতে আমি কিছু বুঝতে পারছি না, তুমি কোনো খবর দিচ্ছ না, আমার হয়ে কোনো কাজ করছো না, তুমি কি করতে চাইছো বলো তো? তখন তখন দেখা যায় মেঘনাথ বলতে থাকে, তুমি তুমি কি করতে চাইছো সেটা আগে বলো। তখনই অহনা বলে ওঠে, আমি তো চাইছি যে ও বাড়িতে যেতে, আমি আমি আর লেট করতে চাই না। তখন এ কথা শুনে মেঘনাথ বলতে থাকে, হ্যাঁ লেট করতে চাও না, কিন্তু কিন্তু আরেকটু আগে এলে, হয়তো বা সিঁদুরদানের 2 মিনিট আগে এলে খেলাটা ঘুরে যেতে পারতো। আসলে আসলে গঙ্গা, ওই যে কি বাবা বলে একটি আছে না, যাকে এতটা বিশ্বাস করে, সে হয়তো বা খেলাটা ঘুরিয়ে দিয়েছিল। তুমি যদি আর 2 মিনিট আগে আসতে পারতে তবে হয়তো আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। গঙ্গার সঙ্গে কিছুতেই অর্জুনের বিয়ে হতে পারতো না। এই বলে ফোনটা কেটে দেয় মেঘনাথ। পরে অহনা বলতে থাকে, আমি আমি কিছুতেই গঙ্গার সঙ্গে অর্জুনের সম্পর্কটা টিকিয়ে থাকতে দেব না, আমি যে করেই হোক গঙ্গা থেকে অর্জুনকে আলাদা করব। অর্জুনের জীবন থেকে গঙ্গাকে কি করে উপড়ে ফেলতে হয় সেটাও সেটাও আমার জানা আছে। আমি কিছুতেই গঙ্গা ও অর্জুনকে একসঙ্গে থাকতে দিতে পারি না। এদিকে এদিকে দেখা যায় গঙ্গা গঙ্গা ভাবছে কি করবে। গঙ্গা চেঞ্জ হয়ে গঙ্গা মনে মনে বলছে, আমি আমি এবার কি করব, কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই পিয়ালি এসে বলতে থাকে, কি ব্যাপার গঙ্গা, তুই তুই এভাবে বসে আছিস, তুই এখনো খাসনি? বাড়ির শুদ্ধ লোকজনের খাওয়া শেষ হয়ে গেছে। আর একটা খুশির খবর কি জানিস, মেজমা বলেছে কাল থেকে তুই আমাদের সবার সঙ্গে খাবি, অনেক ভালো হবে রে। তুই আর আমি দুজনে রান্না করব, সবাই মিলে খাবো, অনেক ভালো হবে। তখন তখন গঙ্গা বলতে থাকে, আমার আমার কেমন যেন লাগছে রে পিয়ালি দি,
মনে হচ্ছে কোনো একটা ঝামেলা হবে। তখনই তখনই দেখা যায় এ কথা শুনে পিয়ালি বলতে থাকে, আমাদের বিয়ের সময় কতটা ঝামেলা হয়েছিল তোর মনে নেই গঙ্গা? তো তুই একটু একটু সহ্য করতে পারবি না? তোর পাশে তো অনেকেই আছে, সবাই আছে, বিশেষ করে দাদা ভাই আছে, তুই কেন এতটা ভয় পাচ্ছিস বলতো? খাবারগুলো খেয়ে নিস। এই বলেই পিয়ালি চলে যায়। এরপরে গঙ্গা খাবারগুলো সামনে দিয়ে বলতে থাকে, এত খাবার তো গঙ্গা কখনো খায়নি। গঙ্গার তো অভ্যাস নেই। গঙ্গা তো এটুকু খাবার জোগাড় করতে হিমশিম খেয়ে যেত, আর এতগুলো খাবার দেখেই তো গঙ্গার পেট ভরে গেছে। এখন গঙ্গা কি করে খাবে? থাক, এসব আর খেতে হবে না। এ বলে গঙ্গা গঙ্গা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আর তখনই বিছানা নরম দেখে গঙ্গা গঙ্গা সেখানে শুতে পারে না। এরপরে গঙ্গা সেখান থেকে উঠে যায় আর বলতে থাকে, এই তুলতুলে বিছানায় এরা কেমনে কিভাবে ঘুমায় আমি তো বুঝতেই পারছি না। গঙ্গারাই ভালো। মেঝেতে মেঝেতে একটা চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়লে কোনো 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 কিছু আর মনে হয় না। এদিকে এদিকে দেখা যায় অর্জুন অর্জুন বেলকুনিতে বসে গান করছে, আর সেখানে সেখানে বসে বসে অহনার কথা ভাবছে যে অহনা অহনা কেন এরকম সিক্রেট করছে। অহনা যদি ওকে সত্যিই ভালোবাসতো তবে কি এভাবে ধোকা দিতে পারতো, এভাবে দূরে ঠেলে দিতে পারতো? এরপরে এরপরে অর্জুনের গান শুনতে পায় গঙ্গা। অর্জুনের গান শুনে গঙ্গা বলতে থাকে, এটা তো স্যানিটাইজার বাবুর গান, তাই না? এদিকে এদিকে দেখা যায় অর্জুন অর্জুন গান গাইছে আর মনে মনে বলছে, আমি আমি এবার কি করব? গঙ্গার দায়িত্বটাও আমি এড়াতে পারবো না। আর অহনাকে তো আমি ভালোবেসেছিলাম, কিন্তু ও কখনো আমাকে প্রাধান্য দেয়নি। ও সবসময় আমাকে ইগনোর করে গেছে। আর এখন এখন কেন ভালোবাসার নাটক করছে? এটার পিছনে রহস্য কি? এরপরে গঙ্গা গঙ্গা অর্জুনের গান শুনে সেখানে চলে আসে, আর ওর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্জুনের গান শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে, স্যানিটাইজার বাবু অনেক সুন্দর গান করে, কিন্তু কিন্তু ওনার মনে তো এখনো অহনা দিদি আছে। আমি আমি কেন এভাবে ওনাদের মাঝখানে এলাম? উনি কি সত্যি এখন অহনা দিদিকে ভুলতে পারছে না? অহনা দিদিকে ভুলতে পারবে না? আমাকে কখনো নিজের নিজের মনে জায়গা দিতে পারবে না? অহনা দিদি কি ওনার মনে সারা জীবন থেকে যাবে? ঠিক তখনই গঙ্গা বলে উঠে, স্যানিটাইজার বাবু আপনার সঙ্গে কিছু কথা ছিল। তখনই অর্জুন বলে উঠে, তুমি জানো না আজকে আমাদের কাল রাতে আজকে আমাদের মুখ দেখা দেখি করা করা বারণ। তুমি এখানে কেন এসেছো? বেজমা যদি একবার দেখে না, দোতুল কালাম কাণ্ড বাঁধিয়ে ছাড়বে। তখন গঙ্গা বলতে থাকে, আসলে আসলে ঘর থেকে আপনার আপনার গান শুনছিলাম, তো তাই তাই মনে হলো একটু একটু এদিকে আসি, তাই এসেছি। কোনো সমস্যা নেই। আমি আমি মাথায় ঘোমটা দিয়েছি, আমি মুখটা ঢেকে নিয়েছি, কেউ কিছু বুঝতে পারবে না। এরপরে দেখা যায় তখন অর্জুন বলতে থাকে, কি বলবে তুমি? তখন গঙ্গা বলতে থাকে, আচ্ছা, আপনি কি সত্যি এখন অহনা দিদিকে ভালোবাসো? অহনা দিদিকে আপনি কি ভুলতে পারবেন না? কিন্তু একটা কথা কি জানেন, আমার মনে হয় অহনা দিদি আপনাকে সত্যি ভালোবাসে না। যদি ভালোবাসতো তবে আপনাকে এতটা কষ্ট দিত না, আপনাকে এভাবে কষ্ট দিয়ে নিজে নিজে চলে যেতে পারতো না। তখনই আড়াল থেকে সবকিছু দেখতে থাকে মেঘনাথ সবকিছু দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, কাল রাত্রিতে যে ভালোবাসা দেখাচ্ছে, মনে হচ্ছে কদিন পরে ওদের যা মিল হয়ে যাবে। এটা যদি অহনা দেখে, অহনা কি সহ্য করতে পারবে? এরপরে দেখা যায় মেঘনাথ আরো বলতে থাকে, আমি আমি দেখি কি করে ওদের এই ভালোবাসাটা বজায় রাখে, ওদের এই ভালোবাসাটা কি করে ভেঙে দিতে হয়, সেটাও আমি দেখবো। এরপরে দেখা যায় অর্জুন গঙ্গাকে বলতে থাকে, আমি আমি তো বলেছি, আমি আর অহনাকে চাই না, অহনাকে ভালোবাসি না গঙ্গা। তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তোমার দায়ভার এখন আমার কাঁধে, তাই আমি আর অন্য কাউকে নিয়ে ভাবছি না। এরপরে সকালবেলা গঙ্গা যখনই রান্নাঘরে যাবে, ঠিক তখনই অর্জুনের মা এসে বলতে থাকে, তুমি আমার রান্নাঘরে হাত পা ছোঁয়াবে না, তুমি এখানে একদম আসবে না। এরপরে অর্জুন বলতে থাকে, মা বলেছে গঙ্গা যেন রান্নাঘরে না যায়, কিন্তু মা তো বলেনি গঙ্গা রান্না যেন না করে। তাই তাই ও আমি ব্যবস্থা করে দেবো, বাহিরে রান্না করবে। এরপরে দেখা যায় গঙ্গা সুন্দর করে রান্না করে পরিবেশন করবে। তখনই দেখা যায় মনে মনে অর্জুনের বৌদি বলতে থাকে, যতই মজা করে রান্না করো না কেন গঙ্গা, সবাই বলবে লবণে পুরা খাবার, কারণ লবণটা আমি আগে মিশিয়ে দিয়েছি। এরপরে সবাই খাওয়া মাত্রই জল খেতে থাকে। এটা দেখে অবাক হয়ে যায় গঙ্গা। এরপরে গঙ্গা গঙ্গা দেখা যায় অর্জুনের বৌদিকে বলতে থাকে, তুমি তুমি এই কাজটা ঠিক করোনি, তোমাকে আমি দেখে নেব। এ কথা শুনে দেখা যায় ভয় পেয়ে যায় অর্জুনের বৌদি। ঠিক তখনই গঙ্গা খাবারগুলো নিয়ে অর্জুনের বৌদির মুখে পুরে দেয়।